ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব বিশ্বে যে সংগঠন গড়ে উঠেছে। বিশ্বে মানে আন্তর্জাতিক সংগঠন। বিশ্ব সংগঠন মানে আন্তর্জাতিক সংগঠন। আচ্ছা, পৃথিবীতে দুবারে আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছিল। প্রথমটি কত সালে গড়ে উঠেছিল আন্তর্জাতিক সংগঠন? প্রথম মহাযুদ্ধের পর 1919 সালে। 1919 সালে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের প্রস্তাব অনুযায়ী ফ্রান্সের প্যারিস শহরে যে শান্তি বৈঠক হয়েছিল, সেই শান্তি বৈঠকে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এই আন্তর্জাতিক সংগঠন 1919 সালে প্রথম গড়ে ওঠে। আচ্ছা, এই আন্তর্জাতিক সংগঠনটির নাম কি ছিল বলো? জাতিসংঘ। জাতিসংঘ, লিগ অফ নেশনস। আচ্ছা, এই সংগঠন গড়ে তোলার উদ্দেশ্য কি ছিল? পৃথিবীতে আর যেন যুদ্ধ না হয়। প্রথম মহাযুদ্ধ হয়ে গেল 1914 থেকে 1918। এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গেছে, সম্পদ ড্যামেজ হয়েছে, কি তাই তো? পৃথিবীতে এরকম মহাযুদ্ধ যেন আর না হয়, তার জন্যই বিশ্বে শান্তি এবং বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তার জন্যই লিগ অফ নেশন গঠিত হয়, কি তাই তো? যে দেশের উদ্যোগে এই লিগ অফ নেশন গঠিত হলো, যে দেশের রাষ্ট্রপতির উদ্যোগে, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের উদ্যোগে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি এই সংগঠনের সদস্য ছিল? সংগঠনের সদস্য ছিল না। আর এই সংগঠনের প্রথম মহাযুদ্ধে পরাজিত দেশ জার্মানিকে প্রথমে সদস্য পদ দেওয়া হয়নি, কি তাই তো? পরে এই সদস্য পদ জার্মানিকে দেওয়া হলেও যখন 1933 সালে জার্মানির নাৎসিবাদী নেতা হিটলার ক্ষমতায় আসেন এবং জার্মানিতে একনায়কতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু এই হিটলার লিগ অফ নেশনের সদস্য পদ ত্যাগ করেছে। হিটলার ভার্সাই চুক্তিকে অস্বীকার করেছে, কি তাই তো? এবং হিটলারের উদ্যোগে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়। হিটলার ভার্সাই চুক্তির প্রতিশোধ নিতে চাই, অর্থাৎ ফ্রান্স, ইংল্যান্ড প্রভৃতি দেশকে যুদ্ধ করে পরাজিত করতে চাই জার্মানির রাষ্ট্রনায়ক হিটলার। এবং তিনটি দেশ শক্তি জোট তৈরি করে, অক্ষ শক্তি জোট। কোন কোন দেশ দ্বিতীয় মহাযুদ্ধের আগে অক্ষ শক্তি জোট গড়ে তোলে? জার্মানি, ইটালি আর জাপান, ঠিক আছে? এবং এই যে জাতিসংঘ, এটা গঠিত হয়েছিল পৃথিবীতে যাতে আর যুদ্ধ না হয়। কিন্তু আমরা কি দেখলাম বলতো? 1939 সালে আবারও যুদ্ধ শুরু হলো, দ্বিতীয় মহাযুদ্ধ। এই যুদ্ধ শুরু করেন জার্মানির রাষ্ট্রনায়ক, একনায়কতান্ত্রিক শাসক, তিনি হলেন অ্যাডলফ হিটলার। পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়ে যায়। হিটলারকে যুদ্ধ থেকে বিরত থাকার জন্য ইংল্যান্ড, ফ্রান্স নির্দেশ দেয়। সেই নির্দেশকে অমান্য করে হিটলার যুদ্ধ চালিয়ে যান। দ্বিতীয় মহাযুদ্ধ হলো। এবার তাহলে বলো তো, সম্মিলিত জাতিপুঞ্জ যে গঠিত হচ্ছে 1945 সালে, এটাও কিন্তু দ্বিতীয় আন্তর্জাতিক সংগঠন। তাহলে প্রথম আন্তর্জাতিক সংগঠন লিগ অফ নেশন পৃথিবীকে যুদ্ধমুক্ত রাখতে পারেনি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারেনি। প্রথম মহাযুদ্ধের পর থেকে 1920 থেকে 1939 বা 1919 থেকে 1939, এই 20 বছরে বিভিন্ন দেশের মধ্যে সামরিক প্রতিযোগিতা শুরু হয়, অস্ত্র বৃদ্ধি করে। লিগ অফ নেশনের
একটা কাজ ছিল যে পৃথিবীকে নিরস্ত্রীকরণ করতে হবে, অস্ত্র সীমিত করতে হবে। কিন্তু এই সময়ে অর্থাৎ এই 20 বছরে 1919 থেকে 1939 এই 20 বছরে প্রত্যেকটা দেশ অর্থাৎ বিশ্ব রাজনীতি তোমার বহুকেন্দ্রিক রাজনীতিতে পরিণত হয়। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি শক্তিশালী হয়, ইটালিও শক্তিশালী হয় মুসোলিনির নেতৃত্বে, জাপান শক্তিশালী হয়, আমেরিকাও শক্তিশালী, সোভিয়েত ইউনিয়নও শক্তিশালী। যার ফলে কেউ কাউকে গুরুত্ব না দিয়ে, তোয়াক্কা না করে নিজের মতো করে চলতো এবং বিশ্ব রাজনীতিতে কোনো একটা দেশের কর্তৃত্ব বা কোনো দুটি দেশের কর্তৃত্ব এখানে প্রতিষ্ঠিত হয়নি। প্রথম মহাযুদ্ধের আগে সারা পৃথিবীতে কোন দেশের কর্তৃত্ব ছিল? আন্তর্জাতিক রাজনীতিতে কার আধিপত্য ছিল? আমেরিকা না, তখন আমেরিকা আসেনি, তখন আধিপত্য ছিল ইংল্যান্ডের। তার আধিপত্য নস্যাৎ করে দিয়েছে অনেকগুলো শক্তির আবির্ভাবের ফলে। এই যে বেশ কিছু শক্তিশালী দেশে বিদেশ নীতি স্বাধীনভাবে নির্ধারিত হয়েছে, সেই যে দেশগুলো হচ্ছে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মানি, জাপান, এই দেশগুলো। এই জন্য এই সময়ে রাজনীতিকে বহুকেন্দ্রিক রাজনীতি বলা হয়। দ্বিতীয় মহাযুদ্ধ চললো। তৃতীয় মহাযুদ্ধে ঠিক প্রথম মহাযুদ্ধের মতো অক্ষ শক্তির দেশগুলো পরাজয় ঘটে। দ্বিতীয় মহাযুদ্ধের অক্ষ শক্তি জোট রোম, বার্লিন, টোকিও অক্ষ শক্তি জোট। কি? রোম হচ্ছে ইটালির রাজধানী, বার্লিন হলো জার্মানির রাজধানী, টোকিও হচ্ছে জাপানের রাজধানী। আর তিন রাষ্ট্রনায়ক, জার্মানির রাষ্ট্রনায়ককে হিটলার, ইটালির রাষ্ট্রনায়ককে মুসোলিনি, হ্যাঁ, আর জাপানের রাষ্ট্রনায়ক হচ্ছে প্রধানমন্ত্রী মিস্টার তোজো। জাপানে সামরিক শাসন ছিল, আর ইটালিতে ফ্যাসিবাদী শাসন ছিল, আর জার্মানিতে নাৎসিবাদী শাসন ছিল। এই ফ্যাসিবাদ, নাৎসিবাদ, সামরিকবাদ সর্বাত্মক রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রের সব থেকে বেশি ক্ষমতা থাকবে, আর রাষ্ট্রের ক্ষমতাকে একজন ব্যক্তি ব্যবহার করবে। হ্যাঁ, এটা হলো একনায়কতন্ত্র। এই একনায়কতান্ত্রিক সরকার, এটা গণতন্ত্রের বিপরীত। আবার এই একনায়কতান্ত্রিক সরকার কিন্তু সমাজতন্ত্রের বিপরীত। তাই একনায়কতান্ত্রিক সরকার, এই অক্ষ শক্তি জোট, তারা গণতান্ত্রিক শাসনকে ধ্বংস করতে চায়। মানে ইংল্যান্ডকে ধ্বংস করতে চাই, ফ্রান্সকে ধ্বংস করতে চাই এবং আমেরিকাকেও ধ্বংস করতে চাই। আবার এই একনায়কতান্ত্রিক সরকার পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থাকেও ধ্বংস করতে চাই। কি বুঝতে পারছো? আবার সোভিয়েত ইউনিয়ন হলো সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সমাজতান্ত্রিক রাষ্ট্র। সেখানে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ওখানে একনায়কতান্ত্রিক সরকারের মতো একজনের কর্তৃত্ব না, সকল মানুষের অর্থাৎ সর্বহারা শ্রেণীর কর্তৃত্ব। এই এই যে সমাজতান্ত্রিক ব্যবস্থা, এটা 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 কিন্তু তোমার পুঁজিবাদী গণতন্ত্রকে সমর্থন করে না, আবার ফ্যাসিবাদ, নাৎসিবাদকেও সমর্থন করে না। তাহলে ফ্যাসিবাদ, নাৎসিবাদের বিরোধী একটা মতাদর্শ হচ্ছে সমাজতান্ত্রিক মতাদর্শ এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা। কি, তাই তো? তাহলে সমাজতন্ত্র ধ্বংস করতে চাই গণতান্ত্রিক ইংল্যান্ড, আমেরিকার শাসন ব্যবস্থাকে, আর ফ্যাসিবাদ, নাৎসিবাদী শাসন ব্যবস্থাকে। আবার ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স এর গণতান্ত্রিক, উদারনীতি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে। এরা কিন্তু সমাজতন্ত্রকে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করতে চাই। আবার ফ্যাসিবাদ, নাৎসিবাদ অর্থাৎ পুঁজিবাদের বিকৃত রূপ হচ্ছে ফ্যাসিবাদ, নাৎসিবাদ, তাকেও ধ্বংস করতে চাই। তাহলে আমরা এখানে দেখছি তিনটি মতাদর্শ, একটা গণতান্ত্রিক মতাদর্শ, একটা ফ্যাসিবাদী নাৎসিবাদী মতাদর্শ, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক মতাদর্শ। এই তিন মতাদর্শের সংঘাত, ভার্সাই চুক্তি একটা জবরদস্তিমূলক চুক্তি, জার্মানির উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল। আর হিটলারের আগ্রাসী নীতি, ফ্যাসিবাদ, নাৎসিবাদ, এইসব কারণে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেল। আর সেই কারণেই কিন্তু তোমার লিগ অফ নেশনস ব্যর্থ হলো, দ্বিতীয় মহাযুদ্ধ চলতে থাকলো। 1939 থেকে 1945 6 বছর দ্বিতীয় মহাযুদ্ধ চলে। কি, তাই তো? এখানে অক্ষ শক্তি জোট কিন্তু প্রথমের দিকে যুদ্ধে
মানে জয়লাভ করতে থাকে। পরবর্তীকালে অক্ষ শক্তি জোট কিন্তু ধ্বংস হয়। এখন বিশ্বের শান্তিকামী নেতা যারা, রুজভেল্ট মার্কিন রাষ্ট্রপতি, ইংল্যান্ডের উইনস্টন চার্চিল, হ্যাঁ, এরা একটা উদ্যোগ দিল যে প্রথম আন্তর্জাতিক সংগঠন লিগ অফ নেশন সেটা তো ফেলিওর হইলো, তাহলে দ্বিতীয় আর একটা আন্তর্জাতিক সনদ আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা দরকার। সেই কারণে 1941 সালে, বুঝলে, 1941 সালে তোমার আটলান্টিক মহাসাগরে একটা মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট আর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, এই দুয়ের মধ্যে একটা চুক্তি হয়। এই চুক্তিকে আটলান্টিক সনদ বলা হয়। আটলান্টিক মহাসাগরে একটা যুদ্ধ জাহাজে এই চুক্তিটা হয়েছিল। তাহলে এই চুক্তিটা কত সালে হয়েছিল? 1941 সালে। কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ইংল্যান্ড আর আমেরিকার মধ্যে। রুজভেল্ট আমেরিকার রাষ্ট্রপতি আর ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন উইনস্টন চার্চিল, এই দুজনের মধ্যে হয়েছিল। কিসের জন্য? যে পৃথিবীতে আর একটা তোমার আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলতে হবে। যুদ্ধ ভালো নয়, যুদ্ধকে প্রতিরোধ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে এই দুটি দেশ এই আটলান্টিক সনদে কতগুলি বক্তব্য রাখলো। এটা হলো তাদের এই চুক্তির আটলান্টিক সনদের আমরা বক্তব্য বলতে পারি, ধারা বলতে পারি, বা শর্ত বলতে পারি। কি কি? 1 নাম্বার, দেখো, মানে এই দুটি দেশ, আমরা দুজন, আমি রুজভেল্ট আর তুমি হলো উইনস্টন চার্চিল, আমরা আজ এই সনদে স্বাক্ষর করছি। আমরা দুজনেই কিন্তু একে অপরের ক্ষমতার প্রসাদ চাই না, আমাদের ক্ষমতার প্রসাদ চাই না। আমরা যে দেশের রাষ্ট্রনায়ক, আমরা সেই দেশেই থাকবো, বুঝলে তো? আমরা অন্য দেশে হাত বাড়াবো না। 2, জনগণের স্বাধীন ইচ্ছাকে আমরা গুরুত্ব দিব। আমেরিকা গণতান্ত্রিক দেশ, আবার ব্রিটেনও কিন্তু উদারনৈতিক গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের একটা ভিত্তি হলো জনমত। জনগণের মতামতের উপর ভিত্তি করেই সরকার তৈরি হয়। হ্যাঁ, এখানে কথা বলা হয় যে বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল, গভর্নমেন্ট ইজ বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল। তাহলে এইটা আমরা জনগণকে গুরুত্ব দেব। 3 নম্বর বক্তব্য। 3 নম্বর বক্তব্য হলো যে আমরা জনগণকে আমরা শোষণ করব না, জনগণকে আমরা গুরুত্ব দেব, জনগণের অধিকার যাতে পাই সেদিকে আমরা নজর রাখব। 4, এই যুদ্ধে বিজেতা পক্ষ থাকবে, মানে একটা পক্ষ তো জিতবে আর একটা পক্ষ কিন্তু হারবে। তো পরাজিত যে পক্ষ, তারপরে অন্যায়ভাবে শর্ত চাপিয়ে দেব না। বোঝা গেল? ভার্সাই চুক্তিতে আমরা দেখেছি যে জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করে, তাকে এককভাবে দায়ী করে তার উপরেই শর্ত চাপিয়ে দিয়েছিল। এখানে ফ্রান্স উদ্যোগ দিয়েছিল, কিন্তু এটা ভুল ছিল। কি, তাই তো? হয়তো ভার্সাই চুক্তি না হইলে হিটলারের এই ভয়ঙ্কর রূপ দেখা দিত না। হিটলার একজন দারিদ্রতার সঙ্গে লড়াই করে পরিবার সংসার চালিয়েছে, সেনাবাহিনীতে চাকরি করেছে, এবং সে এই ভার্সাই চুক্তির প্রতিবাদ করাতেই জার্মানির উইমার গণতান্ত্রিক সরকার তাদের জেলে আটকে রেখেছিল, এবং তিনি দেখেছিলেন যে ভার্সাই চুক্তির আমার প্রতিশোধ নিতেই হবে। সেই জন্য জার্মানির উইমার গণতান্ত্রিক সরকারের সেনাপ্রধানের সঙ্গে গোপনে আঘাত করে সেনা অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। তার এটা ধরা পড়ে তাকে জেলে আটকে রাখা হয়েছিল। আর জেল থেকেই তিনি মেন ক্যাম্প, মাই স্ট্রাগল বা আমার সংগ্রাম, এই বইটা লিখেছিলেন, এবং জেল থেকে বেরিয়ে 1925 সালে 9 লক্ষ কপি ছাপিয়ে জার্মান জনগণের মধ্যে প্রসার ঘটিয়েছিল। তাহলে এই কথাগুলো আমাদের দুজনকে মনে রাখতে হবে। কারা বলছেন এ কথা? মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট আর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। 5 নম্বর, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াবো। আর 6 নম্বর হচ্ছে নাৎসি পীড়ন,
ফ্যাসিবাদী পীড়ন, এই যে সর্বাত্মক রাষ্ট্র, মানে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না, যে রাষ্ট্রে সম্পত্তির উপর ব্যক্তি মালিকানা থাকবে, তারপরে রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণে থাকবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে না, ব্যক্তির অধিকার থাকবে না, গণমাধ্যমের কোনো স্বাধীনতা থাকবে না, সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে, এইরকম শাসনকে আমরা পরিত্যাগ করব। 7 নাম্বার হচ্ছে যে বিশ্বে যে কোনো বিবাদ হোক সেটা শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে মীমাংসা করব। ঠিক আছে। আর 8 নাম্বার শর্ত হলো বিশ্বে বিভিন্ন দেশের যে সার্বভৌমত্ব আছে, বিভিন্ন দেশের নিরাপত্তা, সেটাকে আমরা গুরুত্ব দেব। শক্তিশালী রাষ্ট্র মানে অন্য রাষ্ট্র গিয়ে তাকে দখল করে নেবে, এটা কাম্য নয়। এই হলো আটলান্টিক সংঘ। এটা ইউনো তৈরির একটা প্রথম ধাপ, এটা আমরা বলতে পারি। তৃতীয়ত ওয়াশিংটন ঘোষণা। ওয়াশিংটন কোন দেশে বলো? ওয়াশিংটন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা শহর এবং রাজধানী। এখানে 1942 সালে 1 জানুয়ারি 26টা রাষ্ট্রের প্রতিনিধিরা এখানে মিলিত হলেন এবং এই ওয়াশিংটন সম্মেলনে আটলান্টিক সনদের যে বক্তব্যগুলো ছিল সেখানে 26টা দেশের প্রতিনিধিরা আলোচনা করলেন যে মার্কিন রাষ্ট্রপতি আপনি রুজভেল্ট, আপনি যেটা আলোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উইলস্টনের সঙ্গে, সেটা সাধুবাদযোগ্য। আমরা অক্ষ শক্তির বিরুদ্ধে আমরা একভাবে একজোট হব। অক্ষ শক্তি সামরিক তন্ত্র, একনায়ক তন্ত্রকে গুরুত্ব দিচ্ছে, সর্বাত্মক রাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করেছে, সেটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর বিরোধী। কি তাই তো? এইখানে এই সিদ্ধান্ত হলো যে আমরা মিত্র শক্তির দেশগুলো, দেখো দ্বিতীয় মহাযুদ্ধে 3টি তাবড় অক্ষ শক্তির দেশ, হ্যাঁ, জার্মানি হিটলারের আমলে 5 বছরে 1934 থেকে 1939 এই 5 বছরে ব্যাপক সামরিক, অর্থনৈতিক সব দিক থেকে উন্নতি করেছে এবং আন্তর্জাতিক আইনকে অমান্য করছে, লিগ অফ নেশনসকে অমান্য করছে, নিরস্ত্রীকরণ যে বক্তব্য সেটাকে আদর্শ সেটাকে অমান্য করছে। অবশ্য সব দেশই, এই 7-8টি দেশ প্রত্যেকেই কিন্তু অস্ত্র তৈরির প্রতিযোগিতায় লিপ্ত ছিল, সামরিক শক্তিকে বৃদ্ধি করেছে, হিটলার একা করেননি। আবার মুসলিনিও অস্ত্রপাতি বৃদ্ধি করেছেন, নিরস্ত্রীকরণকে অমান্য করেছেন, জাতিপুঞ্জের নিয়মকে অমান্য করেছেন। তাহলে আমরা এরা তো যুদ্ধ চালাচ্ছে, তখন যুদ্ধ চলছে, কিন্তু আমরা মিত্র শক্তির দেশগুলো আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেশের জাতি রাষ্ট্র অর্থাৎ ঐক্যবদ্ধ হব। এই হলো এই মিটিং এ সিদ্ধান্ত হলো। শান্তিপূর্ণ একটা অবস্থা আমরা চাই, যুদ্ধকালীন অবস্থাকে আমরা বিদায় দিতে চাই। এটা হলো ওয়াশিংটন ঘোষণা। ওকে। 1942 সালে 1 জানুয়ারি 26টা রাষ্ট্রের প্রতিনিধিরা আমেরিকার ওয়াশিংটন শহরে এই সিদ্ধান্ত নিল। থার্ডলি, একটা বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য মস্কোতে আবার তারা মিটিং এ বসলো। ওয়াশিংটনের পরে প্রথমে কি হলো? আটলান্টিক সনদ, তারপরে কি হলো বলো? ওয়াশিংটন সম্মেলন। এটা আমেরিকাতে হলো। এবার মস্কো, রাশিয়ার রাজধানী, সেখানে পররাষ্ট্রমন্ত্রীরা মিত্র শক্তির দেশগুলো, মিত্র শক্তির দেশ মানে কোন দ্বিতীয় মহাযুদ্ধে মিত্র শক্তির দেশ হলো কোনগুলো? ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া সমাজতন্ত্র, আবার ইংল্যান্ড, ফ্রান্স কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র। তবু এই দুই মতাদর্শের দেশগুলো এক জায়গায় হয়ে ফ্যাসিবাদ নাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাই মস্কোতে আলোচনা হলো যে ফ্যাসিবাদ নাসিবাদ ভয়ঙ্কর, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আমাদের আন্তর্জাতিক শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা এটা কিন্তু বজায় রাখতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আমরা আজকে যে অস্ত্র
তৈরির প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি সেটা আমাদের ত্যাগ করতে হবে। আর এই মিটিংয়েই পরিষ্কারভাবে বলা হলো যে একটা আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে। সেই আন্তর্জাতিক সংগঠন হবে জাতিপুঞ্জ, অর্থাৎ মস্কো ঘোষণাতেই বলা হলো জাতিপুঞ্জ গঠন করতে হবে। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, প্রথম সংগঠনের নাম ছিল লিগ অফ নেশন, জাতিসংঘ। আর এই সংগঠন গড়ে তুলতে হবে আমাদের তোমার ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জ বা রাষ্ট্রসংঘ। চতুর্থত অর্থাৎ 4 নম্বর আরেকটি সম্মেলন হলো তেহরানে। তেহরান 1943 সালে 1 ডিসেম্বর তেহরানে একটা সম্মেলন হলো মস্কো সম্মেলনের পরে। এখানে দেখো এই তেহরানে রাশিয়ার, সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক স্টালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এরা সমবেত হলেন। এই দুজন সমবেত হলো তেহরানে। তো এটা তেহরান কনফারেন্স। এখানে বলা হলো যে আমরা ক্ষুদ্র বৃহৎ সব রাষ্ট্র আমরা সহযোগিতা করব, সক্রিয় অংশগ্রহণ করব, যাতে পৃথিবী থেকে অত্যাচার বন্ধ হয়, দাসত্ব বন্ধ হয়, পৃথিবী থেকে দমন নীতি বন্ধ হয়। আর যে সমস্ত অসহিষ্ণু কাজগুলো হচ্ছে সারা পৃথিবীতে মানবতা বিরোধী, সেগুলো আমরা বন্ধ করতে চাই। এটা কোন কোন দেশের রাষ্ট্রনায়কের মধ্যে এই তেহরান সম্মেলন হলো? 1943 সালে 1 ডিসেম্বর মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট আর হলো আমেরিকার রাষ্ট্রপতি, মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আর আর সোভিয়েত রাশিয়ার প্রধানমন্ত্রী স্টালিন, এই 3 জনের মধ্যে এই তেহরান সম্মেলন হলো। এটা খুব গুরুত্বপূর্ণ এই মিটিংটা। দাসত্ব চলতো সারা পৃথিবীতে, সেই দাসত্ব বন্ধ করতে হবে এবং ভূখণ্ড যারা পরাধীন সেই ভূখণ্ডের উপর উপনিবেশিক শক্তি খুব অত্যাচার করে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক শোষণ চালায়, এই সমস্তগুলো দূর করতে হবে আর গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে। দেখো তার জন্যও কিন্তু আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা দরকার। নেক্সট হচ্ছে তোমার ডাম্বারটন ওকস সম্মেলন। ডাম্বারটন ওকস সম্মেলন এটাও একটা সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের পদক্ষেপ গ্রহণের সম্মেলন। 1944 সালে 21 আগস্ট থেকে 7 আগস্ট, 21 সেপ্টেম্বর, 21 আগস্ট থেকে 7 অক্টোবর, 21 আগস্ট থেকে তোমার 7 অক্টোবর পর্যন্ত এই সম্মেলন চলে। এখানে শান্তিকামী দেশ সমবেত হয়, দেশের প্রতিনিধিরা। এই সম্মেলনে একটি সাধারণ সভা গঠনের কথা বলা হলো। লিগ অফ নেশনেরও একটা বিভাগ ছিল সাধারণ সভা। নিরাপত্তা পরিষদের গঠনের কথা বলা হলো। এটা জাতিসংঘের সংগঠনেরও বিভাগ ছিল। আবার নতুন যে সংগঠন জাতিপুঞ্জ গঠন করা হবে তাতে কিন্তু সাধারণ সভা থাকবে, আবার নিরাপত্তা পরিষদও থাকবে। এখানে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা নিয়ে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। পৃথিবীকে কিভাবে যুদ্ধমুক্ত রাখা যায়, পৃথিবীতে কিভাবে এই যুদ্ধের অবসান ঘটিয়ে পরবর্তীকালে পৃথিবী যাতে শান্তিতে থাকতে পারে তার চেষ্টা করা হয়। দেখো এই যে ডাম্বারটন সম্মেলন, এই সম্মেলনে তোমার বিভিন্ন দেশের প্রতিনিধি ছিল। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, এই সমস্ত দেশ তোমার প্রতিনিধিত্ব পাঠায়। নেক্সট হচ্ছে ইয়াল্টা সম্মেলন। এটাও তোমার আন্তর্জাতিক সংগঠন গঠনের জন্য একটা আলাদা পদক্ষেপ বলা যায়। 1945 সালে এই ফেব্রুয়ারি মাসে এই ইয়াল্টা সম্মেলন হয়। রুজভেল্ট, চার্চিল, স্ট্যালিন, কি বললাম? রুজভেল্ট, চার্চিল, স্ট্যালিন এরা এই মিটিং এ সমবেত হয়েছেন এবং এখানে 5টা মানে পঞ্চপ্রধান প্রত্যেকে, অর্থাৎ 5টা শক্তিশালী দেশ, ইংল্যান্ড, আমেরিকা,
ফ্রান্স, হ্যাঁ, এই রাশিয়া, সোভিয়েত রাশিয়া, এই দেশগুলো উদ্যোগ গ্রহণ করবে যে যাতে একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে। এবং 1945 সালে 26শে এপ্রিল সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের জন্য আলাদা একটা সম্মেলন হয়েছে, সেটা হলো সান ফ্রান্সিসকো সম্মেলন। তাহলে কোন সম্মেলনে সরাসরি ভাবে জাতিপুঞ্জ গঠিত হলো? এটা হলো তো 1945 সালে 25শে এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে একটা মিটিং করা হয়। এই মিটিং এ তোমার ব্যাপকভাবে আলোচনা করা হলো যে আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা হবে। পরবর্তীকালে তোমার সান ফ্রান্সিসকো সম্মেলনে আমেরিকার, সেখানে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হলো। 50টা দেশের প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছিল এবং 1945 সালে 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করা হলো। আর সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের জন্য যে একটা সনদ তৈরি করা হলো, একটা বই, একটা দেশ পরিচালনার জন্য যে বইটা লেখা হয় তাকে কি বলে? সংবিধান বলে তো। আর জাতিপুঞ্জ কটা বিভাগ থাকবে, জাতিপুঞ্জের উদ্দেশ্য কটা, জাতিপুঞ্জের নীতি কটা হবে, কি কি নীতির উপর জাতিপুঞ্জ চলবে, এবং বিভিন্ন বিভাগের গঠন, কার্যাবলী ইত্যাদি সম্পর্কে যে আলোচনা, যে বই করা হলো, দেখা হলো, তাকে বলে সনদ। ইংরেজিতে কি বলে? চার্টার। ঠিক আছে। এই চার্টারে প্রথমে 51টা দেশ সই করে এই চার্টারে। আর সান ফ্রান্সিসকো যে সম্মেলন, সেখানে কটা দেশের প্রতিনিধি ছিল? 50টা। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো মনে রাখবা। আর কত সালে এই সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হলো? 1945 সালে 24শে অক্টোবর। এই 24শে অক্টোবর এই তারিখটাকে প্রতি বছর তোমার সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসাবে পালন করা হয়। 1945-এ তোমার এটা তৈরি হলো, 46-এ 24শে অক্টোবর পালন করা হলো সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জ দিবস হিসাবে। এইভাবে আজকে 2025 সাল পর্যন্ত 24শে অক্টোবরকে, 2025টা এখনো তোমার পালন করা হয়নি, সামনে 24শে অক্টোবর পালন করা হবে। 2025-এ পালন করা হবে, আর 2024-এ পালন করা হয়েছে, কি তাই তো? তাহলে আমরা এই কথা বলতে পারি, প্রশ্ন যে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস 24শে অক্টোবর না 24শে নভেম্বর না 24শে ডিসেম্বর বা 24শে সেপ্টেম্বর, এরকম থাকতে পারে। হ্যাঁ, অপশন 24শে অক্টোবর। আচ্ছা, সনদে কটি দেশ প্রথমে সই করেছিল? 51টা দেশ। সনদে প্রথম 51টা দেশ। আচ্ছা, সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিপুঞ্জ গঠনের সময় কটা দেশের প্রতিনিধি ছিল? 50টা। 50, 51, খেয়াল রাখবা। সনদে সই করছে প্রথম 51, আর গঠনের ক্ষেত্রে উপস্থিত ছিল তোমার কটা? 50টা। আর কত সালে গঠন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 24শে অক্টোবর 1945। এবার আমি আগেই বলেছি যে সনদের উদ্দেশ্য আছে, নীতি আছে, আলোচনা করা হয়েছে। এখন সেই আলোচনা কতটা বাস্তবায়িত হয়েছে সেটা আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজকে আমি প্রথমে উদ্দেশ্যের কথা বলব। শোনো, সনদে, তাহলে সনদ সম্পর্কে একটা আইডিয়া আমাদের থাকলো। এবার সনদে ধরো দেশের সংবিধানে যেমন ধারা থাকে, তেমনি সম্মিলিত জাতিপুঞ্জের বা ইউনো বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের যে সনদ বা চার্টার, সেখানে 111টা ধারা আছে। ওকে, আচ্ছা, সনদের একটা প্রস্তাবনা আছে, আর অধ্যায় আছে তোমার 19টা অধ্যায়। তাহলে অধ্যায় 19, ধারা 111, কি তাই তো? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম ধারায় সম্মিলিত জাতিপুঞ্জের বা জাতিসংঘ বললে ভুল, কিন্তু জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জ বা রাষ্ট্রসংঘ বললে ঠিক আছে। এর 111টা ধারায় 1 নাম্বার ধারায় তোমার 4টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। 4টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। উদ্দেশ্য, 4টি উদ্দেশ্য কি? এক ধারায় বলা হয়েছে বিশ্ব শান্তি নিরাপত্তা বজায় রাখা, খুব কমন কথা। 1 নাম্বার ধারায় বলা হলো যে জাতিপুঞ্জ বিশ্ব শান্তি নিরাপত্তা বজায় রাখবে। বিশ্ব শান্তি মানে কি? সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে।
আর যুদ্ধ মুক্ত পৃথিবী, কি তাই তো? আর বিশ্ব নিরাপত্তা মানে কি? প্রত্যেকটা দেশে সার্বভৌমত্ব রক্ষা করা, সার্বভৌমত্ব নিয়ে সে প্রত্যেকটা রাষ্ট্র স্বাধীনভাবে থাকতে পারবে। দুই, সম্মিলিত জাতিপুঞ্জের যে দ্বিতীয় যে উদ্দেশ্য, সেখানে একথা বলা হলো যে এবং এই উদ্দেশ্যের কথা এক ধারায় যেমন বলা হলো, তেমনি এটা প্রস্তাবনায় উল্লেখ আছে। প্রস্তাবনায় ইংরেজি তোমরা জানো যে প্রিয়াম্বল, যেমন ভারতের সংবিধানের একটা প্রস্তাবনা আছে, আমেরিকার লিখিত সংবিধানের একটা প্রস্তাবনা আছে, তেমনি এই জাতিপুঞ্জের যে সনদ বা চার্টার, তার একটা প্রস্তাবনা আছে। সেই প্রস্তাবনাতে এবং ধারা হিসাবে এক ধারায় তোমার 4টি উদ্দেশ্যের কথা বলেছে। 1 নম্বর উদ্দেশ্য আমরা বলেছি বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখা জাতিপুঞ্জের হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। ঠিক আছে? 2 নাম্বার কি বলতো? 2 নাম্বারে উদ্দেশ্য হলো যে মানব অধিকার রক্ষা করা। দেখো, মানব অধিকার রক্ষা করা, পৃথিবীর নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা, প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেক দেশের বলতে হবে, প্রত্যেক দেশের প্রত্যেকটা মানুষের মর্যাদা আছে, সম্মান আছে। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষের অধিকার থাকতে হবে, বেঁচে থাকার অধিকার, সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, মানসিক বিকাশের অধিকার, হ্যাঁ, আর নারী পুরুষ প্রত্যেকেরই সম্মান মর্যাদা সমান অধিকার। আর প্রত্যেকটা রাষ্ট্রের জনগণকে একটা জাতি বলে, এই প্রত্যেকটা জাতিরই মানে সম্মান থাকবে এবং সমান অধিকার থাকবে। খুব ভালো কথা। এই সমান অধিকার, প্রত্যেকটা মানুষের মানবাধিকার, এগুলো প্রতিষ্ঠিত করা হচ্ছে তোমার জাতিপুঞ্জের উদ্দেশ্য। এবার হচ্ছে 3 নাম্বার উদ্দেশ্য। 3 নাম্বার উদ্দেশ্য কি? পৃথিবীতে যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, পৃথিবীর রাষ্ট্রগুলির নিরাপত্তা বজায় রাখতে হবে, সেক্ষেত্রে কতগুলি চুক্তি করা হবে, কতগুলি সন্ধি করা হবে, হ্যাঁ, চুক্তিতে আবদ্ধ হবে বিভিন্ন রাষ্ট্র। এখানে এই যে চুক্তি করা হবে, সেখানে প্রত্যেকটা রাষ্ট্র তাদের যে নিজস্ব সম্মান মর্যাদা এগুলি বিচার করা হবে, আর প্রত্যেকটা রাষ্ট্রকেই সমান মর্যাদা দেওয়া হবে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে। আচ্ছা, জাতিপুঞ্জের 4 নাম্বার উদ্দেশ্য। দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে বিরোধ বাড়তেই পারে, হ্যাঁ, তার মীমাংসা করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে, যুদ্ধ করে মীমাংসা নয়। প্রত্যেকটা দেশের মানুষের অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, এগুলো যাতে প্রতিষ্ঠিত হয় তার চেষ্টা করবে। এগুলি হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য। এবার সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য ঘোষণা করলে কি শুধু হবে বলো? হ্যাঁ, লক্ষ্য থাকলে কি হবে? সেগুলোকে বাস্তবে রূপ দিতে হবে। হ্যাঁ, সেগুলিকে বাস্তবে রূপ দিতে হবে। তাহলে আমি আবারও সাম আপ করে বলি যে জাতিপুঞ্জের সনদের প্রস্তাবনাতে তোমার উদ্দেশ্যের কথা উল্লেখ আছে এবং ধারা হিসেবে এক ধারায় উল্লেখ আছে। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি নিরাপত্তা বজায় রাখা, শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনা করা। 2 নম্বর হচ্ছে মানুষের সমান অধিকার, পৃথিবীর সমস্ত মানুষের, আর যেসব দেশ পরাধীন তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার দিতে হবে। 3 নম্বর হচ্ছে পৃথিবীতে প্রত্যেক দেশে মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক উন্নতি ঘটানো। আর 4 নাম্বার হচ্ছে সব উদ্দেশ্যকে বাস্তবে রূপায়িত করতে হবে, এটাও একটা উদ্দেশ্য। যাই হোক, আমরা দেখলাম যে উদ্দেশ্য খুব ভালো, মহৎ, কিন্তু উদ্দেশ্যগুলি বাস্তবে রূপায়িত হয়নি। 1945 থেকে 1991 এই যে সময়কাল, এখানে দ্বিমেরু প্রবণ রাজনীতি দেখা দিয়েছে। একদিকে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে অক্ষশক্তির দেশগুলো ধ্বংস হয়ে গেছে, কি তাই তো? পূর্ব জার্মানিতেও ভাগ হয়ে গেছে এবং একটা জার্মানির উপর, অর্থাৎ পশ্চিমের উপর আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ডের আধিপত্য, আর
পূর্ব জার্মানির উপরে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তাহলে এই সময়ের দুই দেশের মধ্যে, সুপার পাওয়ার দেশের মধ্যে, দ্বিতীয় মহাযুদ্ধের পরে একদিকে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে পূর্ব ইউরোপে একাধিক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং তারই উদ্যোগে সমাজতান্ত্রিক শিবির গড়ে উঠেছে। কি এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র এই সমাজতন্ত্রকে প্রতিহত করবার জন্য, প্রসার রোধ করার জন্য পশ্চিম ইউরোপের দেশগুলিকে নিয়ে, পুঁজিবাদী দেশগুলিকে নিয়ে একটি শিবির গড়ে তুলেছে। এই দুই শিবিরে পৃথিবী ভাগ হয়ে যাওয়াতে মার্কিন নেতৃত্বে এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পারস্পরিক উত্তেজনা, পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস এই আবহাওয়া তৈরি হয়েছে এবং যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে। না যুদ্ধ না শান্তি, এরকম এক চরম উত্তেজনাময় পরিস্থিতিতে তোমার জাতিপুঞ্জ যথাযথভাবে ভূমিকা পালন করতে পারেনি। জাতিপুঞ্জের উদ্দেশ্য কিন্তু বাস্তবে রূপায়িত হয়নি। অর্থাৎ এই যে ঠান্ডা যুদ্ধ, একদিকে সোভিয়েত ইউনিয়ন তার সামরিক শক্তি বৃদ্ধি করে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি বৃদ্ধি করে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালে পরমাণু বোমা আবিষ্কার করে, তার পাল্টা হিসাবে 1949 সালে সোভিয়েত ইউনিয়ন পরমাণু বোমা আবিষ্কার করে এবং ব্যালেন্স ভারসাম্য আসলে তখন মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমী দেশগুলোকে নিয়ে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটো 1949 সালে 4 এপ্রিল গঠন করে সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য, সামরিক সহযোগিতা সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করবার জন্য। ন্যাটো, সিয়াটো, সেন্টো সবই কিন্তু সোভিয়েত শক্তি জোটের বিরুদ্ধে সামরিক। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের যখন হাইড্রোজেন বোমা 1952 সালে আবিষ্কার করলো, সোভিয়েত ইউনিয়ন 1953 সালে হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছে। আবার সোভিয়েত ইউনিয়ন সামরিক জোট গঠন করেছে 3টি, তেমনি তার পাল্টা হিসেবে ওয়ারশো সামরিক জোট সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ে এবং চীনকে নিয়ে এই শক্তি জোট গঠন করেছে। এই যুদ্ধের আবহাওয়াতে দেখা যায় যে সমৃদ্ধ জাতিপুঞ্জের উদ্দেশ্যগুলি বাস্তবে রূপায়িত হয়নি। এইভাবে আমরা জাতিপুঞ্জকে আজকের ভিডিওতে এই অবধি আলোচনা করলাম। পরের ভিডিওতে আবার আলোচনা করব জাতিপুঞ্জের যে 7টা নীতি সে নিয়ে আলোচনা করব এবং জাতিপুঞ্জের 6টা বিভাগ আছে, 6টা বিভাগের গঠন, সবার 6টা বিভাগেরই তোমার বিভিন্ন কাজ আছে, সেগুলো নিয়ে পরের ভিডিওগুলিতে আমি আলোচনা করব। আজকের মতো এখানে আলোচনা শেষ করলাম।